নমস্কার ফেসবুক বন্ধুরা, আমরা সবাই জানি সত্যকে কখনো চাপা দেওয়া যায় না, আবার মিথ্যাকে চিরদিন কোনোদিন আটকে রাখা যায় না, সত্যকে তেমন চাপা দেওয়া যায় না। সত্য দিনের আলোর মতো একদিন না একদিন ঠিক পরিষ্কার হয়ে যায়। আমরা যদি এখানে আমি দুটো সংগঠনের কম্পারেটিভ মানে আমি আলোচনা করতে যাচ্ছি। একটি হচ্ছে একদিকে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কুর্মী সমাজ এদের যদি 3 বছরের খতিয়ান দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 বছরে তাদের আন্দোলনের যে ছাঁচ বা আন্দোলনের যে ধারা বা আন্দোলনের যে পদ্ধতি, এটা আজ 3 বছরে অনেক গুণ উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে। 20 সেপ্টেম্বর থেকে এনাদের যে রেল রোকোর আন্দোলন আছে, আমরা জানি কোনো কিছু পেতে গেলে, যেমন হচ্ছে সে ভাষাই হোক আর আপনার নিজের 1932 সালের খতিয়ান আদিবাসী স্ট্যাটাস ফিরে পাওয়াই হোক, কিংবা যেটাই হোক, আপনার সমস্ত কিছু পেতে গেলে আপনার একটা জিনিস করতে হয়, আপনাকে হয়তো সংসদীয় স্তরে আপনাকে পেতে হবে, মানে আপনার ভারতবর্ষের 554টা এমপির মধ্যে আপনার 300টা এমপি যদি আপনাকে সই করে তাহলে আপনি পাবেন, নতুবা আপনার একটা রাস্তা আছে, সেটা ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করা। স্বাভাবিক কারণেই ভারত যখন স্বাধীন হয় তখন যে আন্দোলনগুলো হয়েছিল, তখনকার যারা শাসক ছিল এটাকে উগ্রপন্থী, এটাকে চরমপন্থী আখ্যা দিয়ে এগুলোকে বন্ধ করার চেষ্টা করেছিল, তাতে কিন্তু ভারতের স্বাধীনতা আটকানো যায়নি। একই রকমভাবে আজকে কুর্মীদের যে আন্দোলন, আজকে যে 20 তারিখ থেকে রেল রোকো হবে, সেটাকেও বিভিন্ন রকম আখ্যা দিয়ে আটকানো হবে, কিন্তু 1932 সালের খতিয়ান হিসেবে একবার যারা আদিবাসী ছিল তাদের আদিবাসী স্ট্যাটাস ফিরে পাওয়ার জন্য আন্দোলন, যেহেতু কুর্মীদের হাতে এই মুহূর্তে 300টা এমপি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কাজেই সংসদীয়ভাবে যেটা হয়, সংসদীয়ভাবে আমাদের লোকসভা রাজ্যসভাতে বিল পাস করে কোনোদিন কুর্মীকে ওই স্ট্যাটাস ফিরে দেওয়া হবে না। কাজেই কুর্মীদের কাছে এই মুহূর্তে রেল টোকা ছাড়া আর কোনো রাস্তা নেই। স্বাভাবিক কারণেই তারা নিজেদের প্রাণ, ইভেন শুধু রেল নয়, জীবন বাজি রেখে পর্যন্ত তারা এই আন্দোলনে যাবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, এটা ছাড়া তাদের কাছে রাস্তা নেই। কিন্তু আমি এখানে যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে, একদিকে যদি আমরা তুলনা করি, একদিকে হচ্ছে আদিবাসী কুর্মী সমাজ, যারা লাস্ট 3 বছরের খতিয়ান যদি দেখি, তাহলে আজকে ওনার শ্রদ্ধেয় অজিত মাহাতো বাবু তিনি যে আন্দোলনটা করেছিলেন, আজকে 3 বছরে সেটা অনেক গুণ বেড়ে উঠেছে। প্রতিটি পাড়ায় যে চেঞ্জগুলো হয়েছে আমি সেগুলো আপনাদের বলছি। এই মুহূর্তে 1932 সালের খতিয়ান ধরে কুর্মী সমাজ সামাজিকভাবে তাদের যে কুর্মালি ভাষা, সেটাকে একই রকমভাবে তারা নিজের জায়গায় আনছে, বা এখন দিনের পর দিন করম থেকে বিভিন্ন উৎসবে আমরা দেখতে পাচ্ছি তাদের যে আমাদের গ্রামের যে ইয়েগুলো হয়, মানে থানগুলো হয়, তাদের যে পূজা পাশার যে সিস্টেম, সেটা সম্পূর্ণ স্বতন্ত্র হিন্দু ধর্ম থেকে আলাদা হয়ে নিজেদের জায়গায় ফিরে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাদের কালচারের কথা যেমন বললাম, তাদের ভাষার ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে কুর্মালি ভাষা এখন অনেক গোটা জায়গাতে পড়ানো হচ্ছে। একই রকমভাবে ভাষা সংস্কৃতির সাথে যেটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে সার্বভৌমত্ব বা স্বশাসন। সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কুর্মীদের মধ্যে এই মুহূর্তে যেটা আমরা দেখছি, পঞ্চম তফসিল, ষষ্ঠ তফসিল, এগুলো নিয়ে স্টাডি করা বা এগুলোর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। উল্টো দিকে যদি আমরা এদিকে দেখি, আজকে আমরা আর একটা বড় জিনিস, রাজনৈতিকভাবে তারা আজকে অনেকটা এক জায়গা আছে। কুর্মী সমাজের ভোটের উপর কিন্তু ভোট ডিপেন্ড করে, এটা কারো অস্বীকার করার মতো ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গের বুকে এখন কুর্মী সমাজ একটা ভোট ফ্যাক্টর। উল্টো দিকে যদি আমরা যাদের 24 ঘন্টা যাদের পেছনে লাগার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, যাদের আর কোনো কাজ নেই, ম্যাক্সিমাম কাজটা শুধু হচ্ছে কুর্মীদের পেছনে লেগে থাকা। এখানে রিজার্ভেশনের কোটাতে এসটিদের ব্যানার্জি এসটি হয়, তাতে তাদের কোনো ইয়ে নেই, আন্দোলন নেই। এখানে বেগম হয়, এখানে ঘোষ হয়, বোস হয়, সেফ কুর্মীদের পেছনে লাগার যে ইয়েটা, কুর্মী ছাড়া আর কাউকে এসটি দেখতে পায় না। এই জায়গায় থেকে এদের যে কন্ডিশন আমরা কম্পেয়ার করছি। লাস্ট যদি আজকে মোটামুটি দেখা যায় নেতৃত্বের কথা, যেমন অজিত মাহাতোর কথা বললাম, এদিকে উল্টো যদি নেতৃত্বের কথা বলা হয়, ভারত জাকাত মাঝি পারগানা মহলের আজকে আমাদের রবীন্দ্রনাথ মুর্মু, যিনি রাজ্য পারগানা ছিলেন, আজকে তিনি হারিয়ে গেছেন কুর্মীদের বিরোধিতা করতে। তার নাম নিশান পর্যন্ত আজকেও খুঁজে পাবে না। একই রকম কুর্মীদের বিরোধিতা করতে গিয়ে, এনাদের বিরোধিতা মানে এনাদের অন্যায় বিরোধিতা করতে গিয়ে রতনলাল মুর্মু পুরুলিয়াতে সারাদিন এর সাথে তার সাথে কাউকে সারনা ফারনা গামছা নিয়ে লড়াই করতো, সেই রতনলাল মুর্মুকে আজকে আর কুকুর ছাগলও পুষে না, নাম তো কেউ খুঁজে পাবে না। 3 নম্বর যদি বলা হয়
ডাক্তার সুবোধ হাঁসদা, তার নামও আপনি জীবনে খুঁজে পাবেন না। উল্টো দিকে যদি সামাজিক স্তরের কথা বলা হয়, তাহলে যেটা দেখতে পাবেন, আজকে কুর্মীরা যেমন নিজেদের ধর্মের জন্য একই জায়গায় একত্রিত হচ্ছে, একই দিকে যদি আপনি সাঁওতালদের জায়গা দেখেন, সেখানে সুবোধ হাঁসদা, সেখানে রবীন্দ্রনাথ মুর্মু, সেখানে আপনার রতনলাল ফতনলাল কার্কাস ছিল, তারা সাঁওতালদের মধ্যে সারি সারনা এড়ে গামছা দুনিয়ার মারাংবুরু 116টা ধর্মে সাঁওতালদের বিভেদ করতে লেগে গেছে। এটা হচ্ছে এনাদের এক বড় হারিয়ে যাওয়ার মেন কারণ। দ্বিতীয় যদি বলেন, যেখানে কুর্মীরা কুর্মী ভাষার জন্য, কুর্মী সংস্কৃতির জন্য আন্দোলন করছে, এখানে সাঁওতালদের তারা প্রমাণিত করছে সাঁওতালি ভাষা ভুলে যাওয়ার জন্য। একই রকমভাবে তারা ম্যাক্সিমাম আদিবাসী কল্যাণ সমিতির লোকজন যেটা করে, তারা হচ্ছে নিজেরাই কনভার্টেড, সাঁওতাল সমাজের রীতিনীতি কিছু জানে না, ধারে না। যার জন্যে আজকে যদি বলা হয়, আজকের দিনে দাঁড়িয়ে বলা হয়, আজকে 20 তারিখে যেমন রেল রোকো হচ্ছে, একদিকে দেখতে পাচ্ছি বিভৎস রকমভাবে একটা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একই রকমভাবে 20 পর থেকে 21 থেকে আপনার আদিবাসী কল্যাণ সমিতিরও আন্দোলন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, যদিও সেটা জলপাইগুড়ি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে। কিন্তু এটুকু পরিষ্কার, কোনো শিক্ষিত 2-4 জন সংরক্ষণ শুধু নয়, যাদের নিজেদের স্বার্থলোভী লোক ছাড়া কোনো সাধারণ মানুষ কিন্তু কল্যাণ সমিতির মিটিংয়ে পাবেন না, আর কেউ যাবে না, যায় না। যার জন্য আজকে যদি চ্যালেঞ্জ করা হয়, অজিত মাহাতো একবার ডাকলে 7 লাখ লোক জোগাড় করলে, মিতন টুডু যিনি এখন চালাচ্ছেন, তার 7,000 লোক জোগাড় করার মুদাত এখন হবে না। তো যাই হোক, ভুল রাস্তা, কোনোদিন কাউকে দমন করা যায় না, কারো পেছনে লেগে কিছু করা যায় না। আমি ব্যক্তিগতভাবে আসামের যে সাঁওতালরা ভাইরা আমাদের আছে, যারা নিজেদের আদিবাসী এসটি স্ট্যাটাস পাওয়ার জন্য আন্দোলন করছে, সেই আন্দোলনকে যেমন আমি সমর্থন করি, একই রকমভাবে কুর্মীদের আন্দোলনকেও আমরা অবশ্যই সমর্থন করব। একই সাথে যারা ভুল রাস্তায় মানুষকে নিয়ে যাচ্ছে, তাদের এটুকু পরিষ্কার আমরা দিনের আলোর মতো দেখতে পাচ্ছি। এখানে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মনোরঞ্জন মুর্মু যেমন হারিয়ে গেছেন, একই রকমভাবে রতনলাল হারিয়ে গেছেন, একই রকমভাবে সুবোধ হাঁসদা হারিয়ে গেছেন, একই রকমভাবে মিতন টুডু 7,000 লোক একসাথে জোগাড় করতে পারবে না। কাজে এনার সেই দম নেই। কাজেই ন্যায্য রাস্তায় যে থাকবে, সতের রাস্তায় যারা থাকবে, তাদের জয় অবশ্যম্ভাবী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং জঙ্গলমহলকে যদি বলা হয়, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভালো জিনিস যেটা, আজকে কুর্মী ভোট যেমন কনসেন্ট্রেট হয়েছে এক জায়গায়, এসে সাঁওতাল ভোটের কথা যদি বলা হয়, এরা সমস্ত এলাকায় নিজেদের এক একটা চামচাগিরি করে এবং দালাল হওয়ার জন্য তৈরি করেছে, এবং কোনো সাঁওতাল ভোট এক জায়গায় নেই। কাজেই এই মুহূর্তে সাঁওতাল ভোটের বাজার নেই। আদিবাসীদের এই মুহূর্তে, সাঁওতালদের উন্নতি করার জায়গা এই মুহূর্তে খুব কম আছে। কাজেই আমরা জঙ্গলমহলবাসী বা পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার যারা আমরা বিশেষ করে পিছিয়ে পড়া SC ST OBCদের নিয়ে স্বশাসনের এক স্বপ্ন দেখি, বা ক্ষমতা কেন্দ্রন, যেটা আমাদের বাবা সাহেব শিখিয়েছে, যেটা যে স্বপ্নকে সামনে রেখে আমরা এগোতে চাই, সেটা করতে গেলে বিশেষ করে জঙ্গলমহলের ক্ষেত্রে বলবো, সাঁওতাল আর কুর্মীর ভাই ভাই যে কনসেপ্ট, যেটা শিবু সোরেন দেখেছিল, সেটা ছাড়া কোনো রাস্তা নেই। আমি আমাদের বেশিরভাগ অংশ সাঁওতাল বন্ধুদের বলবো, 2-4টা দালাল চক্রদের প্ররোচনায় পা দেবেন না। সাঁওতাল কুর্মী ভাই ভাই মিলে হাত মিলিয়ে আমরা আগামী দিন আমাদের স্বতন্ত্র জঙ্গলমহল 5th শিডিউল চালু করার জন্য প্রস্তুতি শুরু করি। এবং এক্ষেত্রে রেল টোকো হোক আর যেখানে হোক, আমরা কুর্মীদের বিরোধিতা, যদিও ম্যাক্সিমাম লোক যায় না, সামান্য কয়েকজন দালালের চক্রান্তে ছাড়া আমরা নিজেরা এক জায়গায় হয়ে আমাদের এলাকা আমাদের মতো উন্নয়ন করব, সেই স্বপ্ন, সেই জায়গাকে সামনে রেখে, সেই শপথ রেখে সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে আরেকবার ধন্যবাদ। হুল জোহার।